চিলড্রেনরা আসসালামু আলাইকুম, সবাইকে স্কুল টিভিতে স্বাগতম। আজকে তোমাদের সাথে অর্থ সমমূল্যের নবম দশম শ্রেণীর অর্থ সমমূল্যের তৃতীয় অধ্যায়ের তৃতীয় পার্ট নিয়ে আলোচনা করব। এই পার্টে কয়েকটা বোর্ড কোশ্চেনের সলিউশন করে দেখাবো। সো প্রথমে দেখি ঢাকা বোর্ড 2019। ঢাকা বোর্ড 2019-এ দেওয়া আছে প্রশ্নে ক নম্বর প্রশ্নে দেওয়া আছে সুযোগ ব্যয় কি। সো সুযোগ ব্যয় সম্পর্কে প্রথম ভিডিওতে আলোচনা করা হয়েছে। এই ভিডিও আরেকটু বলি। কোনো একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে অন্য প্রকল্পে অর্থ বিনিয়োগের সুযোগ ত্যাগ করাকে সুযোগ ব্যয় বলে। খ নম্বর প্রশ্ন দেওয়া আছে দীর্ঘমেয়াদী বিনিয়োগের অভিনব পদ্ধতি হচ্ছে লিজিং। পদ্ধতি কি বা পদ্ধতি কোনটি ব্যাখ্যা করো। সো এক কথা উত্তর দেওয়া যায় লিজিং হলো দীর্ঘমেয়াদী বিনিয়োগের অভিনব পদ্ধতি। এবং লিজিংটা কী বা লিজিংটা কাকে বলে? একটি নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট হারে ভাড়া প্রদানের বিনিময়ে কোনো সম্পত্তি আসবাবপত্র ব্যবহারের অধিকার অর্জন করাকে লিজিং বলে। অর্থাৎ কোনো ব্যক্তি থেকে একটা স্থায়ী সম্পদ নির্দিষ্ট সময় ব্যবহার করার উদ্দেশ্যে ব্যবহার করার জন্য যদি ভাড়া নিয়ে থাকি তাই হচ্ছে লিজিং। ঘ নম্বর প্রশ্ন বলা হচ্ছে মিস্টার রহিম 10 বছর পর ক ব্যাংক হতে কত টাকা পাবেন। সো প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে মিস্টার রহিম 10 বছর পর ফ্ল্যাট করার উদ্দেশ্যে 10 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখতে চায়। অর্থাৎ মিস্টার রহিম 10 বছরের পর একটি ফ্ল্যাট ক্রয় করতে চায়, এই জন্য সে আজকে 10 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখতে চায়। তো এই ক্ষেত্রে ক ব্যাংক তাকে ত্রৈমাসিক চক্রবৃদ্ধির 6.50% হারে সুদ দেওয়ার প্রস্তাব দিয়েছে। সো গ নম্বর প্রশ্ন বলা হচ্ছে মিস্টার রহিম 10 বছর পর ক ব্যাংক হতে কত টাকা পাবেন। সো ক ব্যাংক হতে কত টাকা পাবেন, অর্থাৎ আজকে যদি সে 10 লক্ষ টাকা রাখে, আজকে যদি সে 10 লক্ষ টাকা জমা রাখে 10 বছর পর সে কত টাকা পাবে। তাহলে দেখি প্রশ্নে যে আজকে দেওয়া আছে এটি হচ্ছে পিবি 10 লক্ষ টাকা এবং বছর দেওয়া আছে এন সমান 10 বছর, আয় হচ্ছে সুদের হার 6.50%, যেটিকে 100 দ্বারা যদি ভাগ করি তাহলে বের হয় 0.06%। এবং প্রশ্ন দেওয়া আছে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি, অর্থাৎ প্রতি 3 মাসে সুদ দিবে একবার, তাহলে 12 মাসে সুদ দিবে 4 বার, অর্থাৎ এম এর মান হচ্ছে 4। সো আমরা জানি আজকে যদি 10 লক্ষ টাকা রাখে ভবিষ্যতে সে পাবে কত টাকা, এটি বের করার জন্য ভবিষ্যৎ মূল্য সূত্র প্রয়োগ করতে হবে। সো ভবিষ্যৎ মূল্য সমান হচ্ছে PV × 1 + I/m⁴ n m। সো প্রশ্নে দেওয়া আছে পিবি হচ্ছে 10 লক্ষ টাকা, 1 যোগ আয় সুদের হার দেওয়া আছে 0.06%, এম দেওয়া আছে মাল্টিপ্লিকেটিভ কম্পাউন্ডিং অর্থাৎ বছরে কতবার চক্রবৃদ্ধি 4 বার, এম এর মান লিখলাম 4, এন এর মান প্রশ্ন দেওয়া আছে 10 বছর, এই লিখলাম 10 বছর এবং এম এর মান হচ্ছে 4। তাহলে দেখি 10 লক্ষ টাকা আর হচ্ছে 4 দিয়ে যদি ক্যালকুলেটরে 0.045 ভাগ 4 লিখি যোগ 1 লিখি তাহলে বের হবে 1.01625 এবং 4 10 40, যদি 4-এর সাথে 10 গুণ করি তাহলে বের হয় 40। সুতরাং এটি যদি ক্যালকুলেটরে লিখি এভাবে 10 লক্ষ টাকা ব্র্যাকেট 1.01625 পাওয়ারে 40 লিখি তাহলে বের হবে 19,05,559 টাকা। অর্থাৎ মিস্টার রহিম যদি আজকে 10 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখে 10 বছর পরে সে পাবে 19,05,559 টাকা পাবে। ঘ নম্বর প্রশ্ন বলা হচ্ছে মিস্টার রহিম কোন ব্যাংকের প্রস্তাব গ্রহণ করবে বলে তুমি মনে করো। সো মিস্টার রহিম যখন 10 লক্ষ টাকা একটি 10 বছর পর একটি ফ্ল্যাট করার জন্য ব্যাংকের জমা রাখতে চায় তখন দুইটি ব্যাংক, একটি ক ব্যাংক তাকে ত্রৈমাসিক হারে একটি প্রস্তাব দেয় এবং অপর একটি ব্যাংক খ ব্যাংক তাকে 10 বছর পর বার্ষিক চক্রবৃদ্ধি 8% হারে। ঘ নম্বরে দেখতে পাই যে 10 লক্ষ টাকা যদি রাখে ক ব্যাংক তাকে 10 বছর পর 19,05,559 টাকা দিবে এবং খ ব্যাংক তাকে প্রস্তাব দিয়েছে যদি সে 10 লক্ষ টাকা আজকে ব্যাংকে জমা রাখে বার্ষিক চক্রবৃদ্ধিতে সে 8% হারে সুদ দিবে এবং 10 বছর পর সে পাবে 20 লক্ষ টাকা। তাহলে যদি খ ব্যাংকে নিশ্চয় টাকা বেশি পাবে, ক ব্যাংক দিবে 19,05,559 টাকা, খ ব্যাংকে পাবে 20 লক্ষ টাকা, সুতরাং সবচেয়ে বেশি টাকা পাবে খ ব্যাংকে, তাই খ ব্যাংকে টাকা জমা রাখতে হবে। সুতরাং বলা যায় মিস্টার রহিম খ ব্যাংকের প্রস্তাব গ্রহণ করবেন বলে আমি মনে করি। এরপর হচ্ছে যশোর বোর্ড 2019। যশোর বোর্ডের প্রশ্ন দেওয়া আছে ক ব্যাংকে কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার পূর্বে কী বিবেচনা করতে হবে। সুতরাং কোনো ব্যাংক থেকে যদি ঋণ নিই, ঋণ নেওয়ার পূর্বে ঋণ পরিশোধ করতে পারবো কিনা ওই বিষয়টি আগে বিবেচনা করতে হবে। সুতরাং অ্যান্সার দেওয়া যায় ক নম্বর প্রশ্নের কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার পূর্বে ঋণ পরিশোধের ক্ষমতা বিবেচনা করতে হবে। খ নম্বর প্রশ্ন রুল 72 কি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ কত সুদে বা কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে তা নির্ণয় করার পদ্ধতিকে রুল 72 বলে। আবার একটু বলি
একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ কত বছরে বা কত সুদে সুদ আসলে দ্বিগুণ হবে তা নির্ণয় করার পদ্ধতিকে রুল 72 বলে। অর্থাৎ একটি মনে করে ধরি আমার কাছে 1 লক্ষ টাকা আছে, এই 1 লক্ষ টাকা কত % সুদ দিলে, কত সময় ব্যাংকে রাখলে সুদ আসলে দ্বিগুণ হবে তা নির্ণয় করার পদ্ধতিটা হচ্ছে রুল 72। ঘ নম্বর প্রশ্নে দেওয়া আছে মিস্টার শ্যামল ক ব্যাংক থেকে 10 বছর পর কত টাকা পাবেন। উদ্দীপকে দেওয়া আছে মিস্টার শ্যামল সম্প্রতি চাকরি থেকে অবসর নেন এবং তার অবসরে 25 লক্ষ টাকা ক ব্যাংকে 10 বছরের জন্য স্থায়ী হিসেবে রাখার সিদ্ধান্ত নেন। ক ব্যাংক তাকে 12% হারে সুদ দিবে বলে জানায়। সুতরাং গৌরব প্রশ্নে দেওয়া আছে মিস্টার শ্যামল ক ব্যাংকে থেকে 10 বছর পর কত টাকা পাবেন। তাহলে প্রশ্নে দেওয়া আছে আজকে যদি সে 25 লক্ষ টাকা রাখে তাহলে 10 বছর পর কত টাকা পাবে। সো প্রশ্ন দেওয়া আছে আজকে যদি সে 25 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখে 10 বছর পরে সুদ দিবে 12% হারে, 100 দ্বারা যদি ভাগ করি তাহলে বের হয় 0.12। আমরা জানি ভবিষ্যৎ মূল্য সমান PB × 1 + I⁴n। প্রশ্নে বার্ষিক বলা আছে, বার্ষিক এবং মাসিক কোনো কিছুই বলা নেই, তাই এটিকে বার্ষিক ধরে নিতে হবে। তাই বার্ষিক ভবিষ্যৎ মূল্যের সূত্র প্রয়োগ করে ভবিষ্যৎ মূল্য সমান হচ্ছে PB × 1 + I⁴n। সো PB এর মান দেওয়া আছে 25 লক্ষ টাকা, I সূত্র দেওয়া আছে I হচ্ছে 0.12, n মানে হচ্ছে নাম্বার অফ দ্য ইয়ার্স, অর্থাৎ বছরের সংখ্যা আছে 10 বছর। সো 1 যোগ 0.12 যদি যোগ করি তাহলে বের হয় 1.12 এবং পাওয়ার হচ্ছে 10। সো আবার ক্যালকুলেটারে যদি 1.12 এবং পাওয়ার যদি লিখি 10 তাহলে বের হবে 3.10584H। আবার 25 লক্ষ টাকার সাথে এটি গুণ করলে বের হবে 77,64,620 টাকা। অর্থাৎ মিস্টার শ্যামল ক ব্যাংক থেকে 10 বছর পর 77,64,620 টাকা পাবেন। অর্থাৎ আজকে যদি সে 25 লক্ষ টাকা পেনশনে 25 লক্ষ টাকা ক ব্যাংকে জমা রাখে, ভবিষ্যতে সে পাবে 10 বছর পর পাবে 77,64,620 টাকা। গোড়ার প্রশ্নে বলা হয়েছে মিস্টার শ্যামল কোন ব্যাংক থেকে মিস্টার শ্যামল কোন ব্যাংকে টাকা রাখা অধিক লাভজনক। সো এক্ষেত্রে দুইটা ব্যাংক আছে, একটি হচ্ছে ক ব্যাংক যেটা আমরা ঘতে করছি। খ ব্যাংক হচ্ছে প্রশ্নে দেওয়া আছে খ ব্যাংকে তাকে 15% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদ দিবে বলে প্রস্তাব দিয়ে। ক ব্যাংক তাকে সুদের প্রস্তাব দিয়েছিল 12% হারে, তাও বার্ষিক, এবং খ ব্যাংক মাসিক চক্রবৃদ্ধিতে 15% হারে সুদ দিবে। তাহলে দেখি প্রশ্নের আগের মতো দেওয়া আছে ভবিষ্যৎ মূল্য হচ্ছে 25 লক্ষ টাকা, বছর হচ্ছে 10 বছর, সুদের হার হচ্ছে 15%, এটি 100 দ্বারা ভাগ করলে বের হয় 0.15, m হচ্ছে 12, অর্থাৎ প্রতি মাসের সুদে একবার, তাহলে প্রতি মাসে যে একবার সুদ দেবে, বছর হচ্ছে 12 মাস, 12 মাসে সুদ দিবে 12 বার। আমরা জানি ভবিষ্যৎ মূল্য সমান হচ্ছে PB × 1 + I/m⁴nm। সো ভবিষ্যৎ মূল্য অর্থাৎ আজকে যদি 25 লক্ষ টাকা রাখে ভবিষ্যতে 10 বছর পর কত টাকা পাবে। তাহলে বর্তমান মূল্য 25 লক্ষ টাকা, এক সূত্রে দেওয়া আছে I 0.15 দেওয়া আছে, m হচ্ছে 12 লিখলাম, n এর মান 10, m এর মান 12। তো 25 লক্ষ টাকা এবং এখানে যদি ক্যালকুলেশন করি 0.15 ভাগ 12 যোগ 1 লিখি তাহলে বের হবে 1.0125, আর 10 এবং 12 যদি গুণ করি তাহলে বের হবে 120। তারপরে 1.0125 এর পর পাওয়ার যদি লিখি 120 তাহলে বের হবে 4.440123, এবং 25 লক্ষ টাকা আর 4.440123 যদি গুণ করি তাহলে বের হয় 1,11,532,500 টাকা। অর্থাৎ সে যদি খ ব্যাংকে টাকা জমা রাখে তাহলে সে 10 বছর পর 15% সুদে পাবে 1,11,532 টাকা। সুতরাং প্রশ্ন বলা হচ্ছে মিস্টার শ্যামল কোন ব্যাংকে টাকা রাখলে অধিক লাভজনক। সো গ ব্যাংকে যদি সে পাবে 77,64,620 টাকা এবং খ ব্যাংকে পাবে 1,11,532,000। সুতরাং সবচেয়ে বেশি টাকা পাবে খ ব্যাংকে, তাই সে এমন অবস্থায় মিস্টার শ্যামলের খ ব্যাংকে টাকা রাখা লাভজনক হবে। এরপর দেখি কুমিল্লা বোর্ড 2019। কুমিল্লা বোর্ড 19 দেওয়া আছে কোন ক্ষেত্রে কেবল আসলের উপর সুদ গণনা করতে। আমরা জানি সুদ হচ্ছে দুই ধরনের থাকে, একটি হচ্ছে সরল সুদ আর একটি হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ হচ্ছে সুদ এবং আসলের উপর শুধুমাত্র আসল টাকার উপর যে সুদ দেওয়া হয় তাই হচ্ছে সরল সুদ, আর চক্রবৃদ্ধি হচ্ছে সুদ এবং আসলের উপর যে সুদ দেওয়া হয় তাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। সুতরাং প্রশ্ন দেওয়া আছে কোন ক্ষেত্রে কেবল আসলের উপর সুদ গণনা করা হয়। সুতরাং সরল সুদের ক্ষেত্রে কেবলমাত্র আসলের উপর সুদ গণনা করা হয়। চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি কি? এক কথা উত্তর দেওয়া যায় যে পদ্ধতিতে চক্রবৃদ্ধি সুদের ধারণা ব্যবহার করে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয় তাই হচ্ছে চক্রবৃদ্ধিকরণ। অর্থাৎ সুদ এবং আসলের উপর যে সুদ ধরে হিসাব গণনা করা হয়, ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয় তাই হচ্ছে চক্রবৃদ্ধিকরণ। ঘ নম্বর প্রশ্নে দেওয়া আছে জনাব অসীম বর্তমান পলাশ ব্যাংকে কত টাকা জমা রাখবে। উদ্দীপকে দেওয়া আছে জনাব অসীম 5 বছর পর 6 লক্ষ টাকা পাওয়ার আশায় বার্ষিক 8% সুদের বর্তমানে কিছু টাকা পলাশ ব্যাংকে জমা রাখেন।
অর্থাৎ 5 বছরের জন্য পর তার অসীমের 6 লক্ষ টাকা প্রয়োজন। সে আজকে কত টাকা জমা রাখতে হবে, আজকে কত টাকা যদি জমা রাখলে সে ভবিষ্যতে 6 লক্ষ টাকা পাবে তা নির্ণয় করতে হবে। তো প্রশ্নে বলা আছে অসীম বর্তমানে পলাশ ব্যাংকে কত টাকা জমা রাখেন। তো যদি ভবিষ্যতে 6 লক্ষ টাকা পাওয়ার 6 লক্ষ টাকা প্রয়োজন হয়, তাহলে আজকে তাকে অর্থাৎ এই বর্তমানে তাকে কত টাকা জমা রাখতে হবে ব্যাংকে, পলাশ ব্যাংকে। সো প্রশ্ন দেওয়া আছে ভবিষ্যৎ মূল্য 6 লক্ষ টাকা, এন মানে নাম্বার অফ দ্য ইয়ার্স, বছর 5 বছর, আয় হচ্ছে সুদের 8%, যেটিকে 100 দ্বারা ভাগ করে 0.08 হয়। আমরা জানি বর্তমান মূল্য সূত্র হচ্ছে, আর প্রশ্নে বলা আছে বার্ষিক বলা আছে, এই কারণে বার্ষিক চক্রবৃদ্ধি সূত্র দিতে হবে। সো বার্ষিক চক্রবৃদ্ধি সূত্র হচ্ছে পিভি সমান এফ ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার n। সো ভবিষ্যৎ মূল্য সূত্রে দেওয়া আছে 6 লক্ষ টাকা, 1 যোগ আয় সুদের হার হচ্ছে 0.08, পাওয়ার হচ্ছে n নাম্বার অফ দ্য ইয়ার্স, বছরের সংখ্যা 5 বছর, 1.08 যোগ করলে হয় 1.08, পাওয়ার হচ্ছে 5, আর 6 লক্ষকে এটি যদি ক্যালকুলেটারে লিখি 1.08 পাওয়ার 5, তাহলে বের হবে 1.469328, এবং এটিকে যদি 6 লক্ষকে এটি দ্বারা ভাগ করে তাহলে বের হবে 4,08,349.94 টাকা। অর্থাৎ জনাব অসীম বর্তমানে যদি 4,08,349.94 পয়সা 94 টাকা জমা রাখে, তাহলে সে 5 বছর পর পাবে 6 লক্ষ টাকা। ঘটনার প্রশ্নগুলো হচ্ছে ভবিষ্যৎ মূল্যের ভিত্তিতে জনাব শরীফের কোন ব্যাংকে অর্থ জমা রাখা অধিক যুক্তিযুক্ত। তো অধ্যাপকে বলা হয়েছে জনাব অপরদিকে তার বন্ধু শরীফ পেনশনের 5 লক্ষ টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা রাখতে চাইলে, এক বন্ধু শরীফ পেনশনের 5 লক্ষ টাকা যদি 5 বছরের জন্য ব্যাংকে জমা রাখতে চাইলে জনাব অসীম তাকে পলাশ ব্যাংকে রাখার একটি পরামর্শ দেয়। সেখান থেকে পলাশ ব্যাংক তাকে 7,34,664 টাকা নির্দিষ্ট সময় শেষে দিবে। অর্থাৎ একটা নির্দিষ্ট 5 বছর পর, যদি আজকে যে 5 লক্ষ টাকা রাখে তাহলে 5 বছর পরে তাকে দিবে 7,34,664.04 টাকা। অপরদিকে আবার বলা হয়েছে সেখান থেকে কিন্তু শিমুল ব্যাংক তাকে 7% হারে সুদে মাসিক চক্রবৃদ্ধির প্রস্তাব দেয়। কিন্তু আরেকটা ব্যাংক, এক্ষেত্রে আরেকটা ব্যাংক আসছে শিমুল ব্যাংক, তাকে 7% হারে সুদ দিবে, কিন্তু মাসিক 7% চক্রবৃদ্ধিতে প্রস্তাব দেয়। এই যদি 5 লক্ষ টাকা জমা রাখে 7% সুদ দিবে, বছরে 12 বার সুদ দিবে, এই প্রস্তাব দেয়। তাহলে এটি ভবিষ্যৎ মূল্য কত টাকা। এখন দুইটি ব্যাংক, একটি হচ্ছে পলাশ ব্যাংক, পলাশ ব্যাংকে যদি 5 লক্ষ টাকা জমা রাখে তাহলে পাবে 7,34,664 টাকা। আরও একটি ব্যাংক, ওইটি কত মানে ভবিষ্যতে কত পাবে তা বলা নেই, তবে বের করে নিতে হবে ভবিষ্যতে। যেমন আজকে যদি 5 লক্ষ টাকা রাখে 7% সুদে, তাহলে ভবিষ্যতে কত টাকা পাবে। সো প্রশ্নে দেওয়া আছে বর্তমান মূল্য হচ্ছে 5 লক্ষ টাকা লিখতে হবে, দেওয়া আছে ভবিষ্যৎ বর্তমান মূল্য সমান 5 লক্ষ টাকা, বছর হচ্ছে 5 বছর, আয় হচ্ছে সুদের হার 7% বা 0.07%, এম হচ্ছে বা বছরে কতবার চক্রবৃদ্ধি, মাসে একবার সুদ দেয় তাহলে বছরে সুদ দিবে 12 বার। আমরা জানি ভবিষ্যৎ মূল্য সমান হচ্ছে পিবি ইন্টু 1 প্লাস আই বাই এম, কারণ এম হচ্ছে, কারণ এখানে একাধিকবার মাসে সুদ দিবে, এই কারণে এম লিখতে হবে, এন এর সাথে এম লিখতে হবে। বর্তমান মূল্য হচ্ছে 5 লক্ষ টাকা, আয় হচ্ছে 0.07, এবং এম হচ্ছে বছরের কত চক্রবৃদ্ধি হয় 12 বার, এন হচ্ছে 5 অর্থাৎ বছরের সংখ্যা, এম হচ্ছে বছরের চক্রবৃদ্ধির সংখ্যা 12। এরপর প্রথমে ক্যালকুলেটর করতে হবে 0.07 ভাগ 12 লিখতে হবে, যোগ 1 লিখতে হবে, লিখলে বের হবে 1.005833, এবং 5 আর 12 যদি গুণ করি হবে 60। তো এটা যদি আবার ক্যালকুলেটারে লিখি, পাওয়ার 60 লিখি, তাহলে হবে 1.417597। এরপর এটা এবং 5 লক্ষ যদি গুণ করে, এই সংখ্যা এবং এই সংখ্যা যদি গুণ করে তাহলে বের হবে 7,08,758। অর্থাৎ সে যদি জনাব শরীফ যদি পলাশ ব্যাংকে রাখে তাহলে 5 লক্ষ টাকা পাবে 7,34,664 টাকা, এবং শিমুল ব্যাংকে রাখলে পাবে 7,08,798 টাকা। সুতরাং পলাশ শরীফকে কোন ব্যাংকে টাকা রাখা লাভজনক, যদি পলাশ ব্যাংকে রাখে পাবে এত টাকা, আর শিমুল ব্যাংকে রাখলে পাবে এত টাকা। সুতরাং জনাব শরীফকে পলাশ ব্যাংকে টাকা রাখা লাভজনক, কারণ এই ব্যাংকের চাইতে এই ব্যাংকে টাকা রাখলে সবচেয়ে বেশি টাকা পাওয়া যাবে। সুতরাং বলা যায় এমন অবস্থায় জনক শরীফের পলাশ ব্যাংকে টাকাটা জমা রাখা লাভজনক। দিনাজপুর 2019 ক নম্বর প্রশ্ন দেখি। চক্রবৃদ্ধি সুদ হচ্ছে সুদ এবং আসলের উপর যে সুদ দেওয়া হয় তা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। আর সুযোগ ব্যয় নির্ধারণের অর্থ সমূলের গুরুত্ব ব্যাখ্যা করা। এক কথা অ্যান্সার দেওয়া যায়, কোনো একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে অন্য প্রকল্পে অর্থ বিনিয়োগের সুযোগ ত্যাগ করাকে সুযোগ ব্যয় বলে। ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে রব্বানী সাহেবের গৃহীত ঋণের প্রকৃত সুদের হার নির্ণয় করো। অর্থাৎ প্রকৃত সুদের হার নির্ণয় করার ক্ষেত্রে প্রশ্নে দেওয়া আছে রব্বানী সাহেব একটি ব্যাংক হতে ষান্মাসিক, অর্থাৎ ষান্মাসিক মানে হচ্ছে বছরে 2 বার সুদ দেয়, প্রতি 6 মাস পর সুদ দেয়।
ষান্মাসিক 5% হারে 8 বছরের জন্য 5 লক্ষ টাকা সংগ্রহ করেন। তিনি উক্ত টাকা সুরমা ব্যাংকে 8 বছরের জন্য 9.5% মাসিক চক্রবৃদ্ধিতে রাখতে চাচ্ছেন। প্রশ্ন বলা হয়েছে রব্বানী সাহেব গৃহীত ঋণের প্রকৃত সুদের হার নির্ণয় করো। তো প্রশ্ন দেওয়া আছে আই সুদের হার হচ্ছে 5%, অর্থাৎ এটা 100 দ্বারা ভাগ করলে বের হবে 0.05 বছরে ষান্মাসিক চক্রবৃদ্ধি সুদ দেয়, অর্থাৎ বছরের সুদ দেয় 2 বার, 6 মাস পর সুদ দেয়, তাহলে বছরে এর মান হচ্ছে 2। EAR অর্থাৎ প্রকৃত সুদের হার নির্ণয় করার জন্য বলছে। EAR মনে হচ্ছে এফেক্টিভ অ্যানুয়াল রেট। সো আমরা জানি EAR সমান হচ্ছে 1 + i/m টু দি পাওয়ার m - 1। সো 1 + i এর মান হচ্ছে 0.05 এবং n এর মান হচ্ছে 2, m এর মান হচ্ছে আবার 2, লিখলাম 2 - 1 আছে সূত্রে 1 লিখলাম। সো ক্যালকুলেশন করি 0.05 ভাগ 2 এবং যোগ 1 লিখলে বের হবে 1.025 4 স্কয়ার - 2। সো এটা যদি আবার ক্যালকুলেটরে লিখি 1.025 হোল স্কয়ার - 1 তাহলে বের হবে 0.05 0625। সুদের হার বের করার ক্ষেত্রে 100 দ্বারা গুণ করতে হবে, 100 দ্বারা গুণ করলে বের হবে 5.06%। সুতরাং জনাব রব্বানীর প্রকৃত সুদের হার হচ্ছে 5.06%। ঘটক প্রশ্ন বলেছে সুরমা ব্যাংকে হতে রব্বানী সাহেব কত টাকা পাবে তা নির্ণয়পূর্বক তার স্ত্রীর পরামর্শ গ্রহণে সঠিক হবে কিনা মূল্যায়ন করো। এক্ষেত্রে দুইটি পদ্ধতি আছে, একটি হচ্ছে তার সুরমা ব্যাংকে, আরেকটি হচ্ছে তার স্ত্রীর একটা পরামর্শ। তো দেখি প্রথমে সুরমা ব্যাংকে বলা হয়েছে রব্বানী ষান্মাসিক সুদে 5% হারে 8 বছরের জন্য 5 লক্ষ টাকা সংগ্রহ করেন। তিনি উক্ত টাকা সুরমা ব্যাংকে 8 বছরের জন্য 9.5% মাসিক চক্রবৃদ্ধিতে রাখতে চায়, অর্থাৎ 5 লক্ষ টাকা 60 বছরের জন্য 9.5% সুদে মাসিক চক্রবৃদ্ধিতে সুরমা ব্যাংকে রাখতে চায়। কিন্তু এক্ষেত্রে তার একটি স্ত্রী তাকে একটি পরামর্শ দেয়। অন্যদিকে তার স্ত্রী পরামর্শ দেন যে উক্ত টাকার একটি পুকুর কিনলে একই সময় তার মূল্য দ্বিগুণ হবে, অর্থাৎ এই 8 বছরে এই পুকুরটির মূল্য হবে দ্বিগুণ। যদি 5 লক্ষ টাকা দিয়ে কিনে দাম হবে ভবিষ্যতে 10 লক্ষ টাকা। এবং এই ছোট পুকুর থেকে মাছ চাষ করে প্রতি বছর আরও 1 লক্ষ টাকা করে আয় হবে, অর্থাৎ পুকুরের মূল্য দ্বিগুণ হওয়ার ছাড়াও আরও প্রতি বছর 1 লক্ষ টাকার মাছ চাষ করা যাবে। তো তাহলে প্রথমে সুরমা ব্যাংকে ভবিষ্যৎ মূল্য কত এটা নির্ণয় করে যে সুরমা ব্যাংক যদি আজকে 5 লক্ষ টাকা জমা রাখে ভবিষ্যতে কত টাকা পাবে। তাহলে প্রথমে প্রশ্ন দেওয়া আছে পিবির মান দেওয়া আছে, এন মান দেওয়া আছে, আই এর মান দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে, আর ভবিষ্যতে মূল্য নাই, ভবিষ্যৎ মূল্য বের করতে হবে। আমরা জানি ভবিষ্যৎ মূল্য সমান হচ্ছে পিবি ইনটু 1 + i/m টু দি পাওয়ার nm। সো বর্তমান মূল্য দেওয়া আছে 5 লক্ষ টাকা, 1 যোগ সুদের হার দেওয়া আছে 0.095, এন দেওয়া আছে, এম এর মান 12, অর্থাৎ বছরে প্রতি মাসিক চক্রবৃদ্ধি বলা হয়েছে এই কারণে প্রতি মাসে সুদ দিবে 1 বার, বছরে সুদ দিবে 12 বার। এন এর মান হচ্ছে 8, অর্থাৎ 8 বছর, এম এর মান হচ্ছে 12। সো ক্যালকুলেশন করি 0.095 কে 12 দ্বারা ভাগ করে 1 দ্বারা যোগ করলে বের হবে 1.007917। আর 12 যদি গুণ করি তাহলে হয় 96। এটার উপর সূচকে যদি 96 লিখি তাহলে বের হবে 2.131955। এটাকে 5 লক্ষ দ্বারা গুণ করলে বের হবে 10,65,977.50 টাকা। অর্থাৎ সে যদি আজকে 5 লক্ষ টাকা জমা রাখে 8 বছর পরে পাবে 10,65,977 টাকা। এবং তার স্ত্রী যে পরামর্শ দিয়েছে স্ত্রীর পরামর্শ অনুযায়ী পুকুর কিনলে একই সময় সর্বমোট পাবেন একসাথে 5 লক্ষ টাকার দ্বিগুণ হবে। তো 5 লক্ষ টাকার দ্বিগুণ হচ্ছে 10 লক্ষ টাকা। এবং আবার অপরদিকে মাছ চাষ করে প্রতি বছর 1 লক্ষ টাকা করে 8 বছরে পাবে 8 লক্ষ টাকা, টোটাল পাবে 18 লক্ষ টাকা। সুতরাং সে যদি ব্যাংকে বিনিয়োগ করে তাহলে পাবে 10,65,977 টাকা। এবং যদি তার স্ত্রীর পরামর্শ অনুযায়ী জমা রাখে একটি পুকুর নেয় তাহলে সে পাবে ভবিষ্যতে 18 লক্ষ টাকা। সুতরাং এক্ষেত্রে এমত অবস্থা রব্বানী সাহেবকে উচিত হবে তার স্ত্রীর পরামর্শ গ্রহণ করা, কারণ সে ব্যাংকে যদি জমা রাখে তাহলে কম পাবে এবং পুকুরে যদি বিনিয়োগ করে তাহলে টাকা পাবে অনেক বেশি, প্রায় 8 লাখ বেশি, 8 লাখ বা 7 লাখ টাকার মতোই প্রায়। সো রব্বানী সাহেবকে ব্যাংকে টাকা জমা না রেখে তাকে জমা রাখতে হবে বা জমা রাখা উচিত হবে, যে পুকুরে বিনিয়োগ করা উচিত হবে। সুতরাং এমত অবস্থায় রব্বানী সাহেবকে উচিত তার স্ত্রীর পরামর্শ গ্রহণ করা।